শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগী স্বর্গ গল্প অবলম্বনে আপনাদের কাছের প্রেক্ষাগৃহে চলছে ও অভাগী। আর এখানে অভাগীর চরিত্রে অভিনয় করছে বাংলাদেশ এবং ভারতবর্ষের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। আর জিও বাংলার পর্দায় আপনারা দেখবেন এই ও অভাগীর টিম তাদের ছবি নিয়ে কি বলছেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। পরিচালক, অভিনেতা, অভিনেত্রী সবাই আজকে চলে এসেছে আমাদের জিও বাংলা স্টুডিওতে। বলো কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে। তোমাদের? আমাদের আরো ভালো লাগছে। আমার আরো ভালো লাগছে। আমার দিদির থেকে বেশি ভালো লাগছে আমাদের। আমার তোর থেকেও বেশি ভালো লাগছে। নির্লজ্জ প্রশ্ন এই কারণেই করলাম কারণ আমি প্রথমে ভেবেছিলাম একটা খুব সিরিয়াস আলোচনা হবে, একটা খুব সুন্দর করে একটা টক শো করবো, কিন্তু ব্যাক ক্যামেরা আমরা যে পরিমাণ আনন্দটা মজাটা করতে যাচ্ছিলাম তাতে পুরোপুরি সিরিয়াসনেসটা আমার নষ্ট হয়ে গিয়েছে। মানে আশা করছে সেটাই খুব স্বাভাবিক। মিথিলাদির হ্যাঁ, চাটা ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করছিল, তারপর গরম চায়ে চুমুক দিয়ে আমাদের আড্ডার মধ্যে বসে পড়েছে, কিছু করার নেই। আচ্ছা, এই ও অভাগী যখন তোমার কাছে স্ক্রিপ্টটা এলো তখন তুমি নিশ্চয়ই আগে থেকে গল্পটা সম্বন্ধে জানতে, তারপর মানে কেমন লাগলো এই ধরনের স্ক্রিপ্টটা পেয়ে? আচ্ছা, স্ক্রিপ্টটা এত আগে আসেনি, আগে এসছে পরিচালকটা। তো আমি তো অভাগীর স্বর্গ আমি ছোটবেলায় আমার পাঠ্য বইতে ছিল গল্পটি, আমার খুব পছন্দের একটি গল্প। তো যখন অনির্বাণ আমাকে ফোনে যোগাযোগ করেছিল আমার সাথে, তো যখন বলেছিল আমি একটি সিনেমা করতে চাই, এটা অভাগীর স্বর্গের অ্যাডাপ্টেশন, তখনই আমার মানে শুনেই আমি বলেছি আচ্ছা আমি শুনতে চাই, একটু আপনি আসুন বাড়িতে। তারপরে এসে আমাকে গল্পটা শুনিয়েছিল, তখনও স্ক্রিপ্ট হয়নি কমপ্লিট। গল্পটা শুনে এবং অভাগীর চরিত্রটাকে ও যেভাবে ভিজুয়ালাইজ করছে বা করতে চায় ওর ছবিতে, সেটা শোনার পরে আমি বললাম যে ঠিক আছে আমি ইন্টারেস্টেড, কিন্তু তারপর আমি স্ক্রিপ্টটা পড়বো। এরপরে স্ক্রিপ্টটা এসছে অনেকদিন পরে। তো তারপর তো হ্যাঁ, মানে স্ক্রিপ্ট পড়ার পরে আর কোনো দ্বিধাই ছিল না মনে। কারণ যেটা বললাম যে অভাগীর স্বর্গ গল্পটা তো খুব পছন্দের ছিলই, কিন্তু অভাগীর চরিত্রটাই যে চরিত্রের যে গ্রাফটা দেখিয়েছে ছোটবেলা থেকে, অভাগীর বিয়ের আগের অভাগীর ছোটবেলার যে জীবন, সেখান থেকে ও বিয়ে করে ও অভাগী থেকে কাঙালির মা হয়ে ওঠার যেই জার্নিটা, সেটা আমার কাছে খুব মানে একটা অভিনেতার জায়গা থেকে খুব চ্যালেঞ্জিং মনে হয়েছে। এরকম একটা গল্পের উপর কাজ করা আমি এর আগেও দেখেছি যে তুমি এই ধরনের কাজ বেশ কিছুদিন ধরে করছো। তো এইটার ভাবনাটা কবে থেকে ছিল, মানে এই গল্পটা অ্যাডাপ্টেশন কেন? এক্সাক্ট ডেটটা বলবো? বলো এক্সাক্ট ডেটটা কোন দিন থেকে ভাবনাটা শুরু হয়েছে? বলো। না এক্স্যাক্ট না, ঘটনাটা হচ্ছে যে মানে এমনিতে আমার বলো, আমাদের তো অনেক সময় আছে আজকে, বলো। তাহলে একটু মনে করি। কি করছে? ক্যালেন্ডারটা দেখি একটু। হ্যাঁ, ও কৃষ্ণ হচ্ছে আমাদের ছবির ভিলেন। হ্যাঁ, ওই রোলটাই প্লে করছে, যেহেতু আমার তারা আছে সেই কারণে ও একটু বলছে না আমাদের হাতে অনেক সময় আছে। অঢেল সময় আছে। তো সেরকম অঢেল সময় নিয়ে আমি মনে করি, দেখলাম মনে করতে পারছি না কোন দিন থেকে হয়েছিল, আমার মাথায় এসেছিল এটা। হ্যাঁ না, জোকস অ্যাপার্ট, শরৎচন্দ্র আমার খুব পছন্দের একজন রাইটার, যার লেখা আমার ভীষণ ফিল্ম মানে স্ক্রিপ্ট ওরিয়েন্টেড মনে হয়। ওনার লেখা ভীষণ ফিল্মি, যার উপর স্ক্রিন প্লে করাটা খুব সহজ। কারণ উনি একটা লাইনের উপরে, মানে একটা লাইনে উনি 15টা সিনের কন্টেন্ট দিয়ে দেন, আমি আগেও বলেছি এক জায়গায়। তো সেখান থেকে ওনার লেখা নিয়ে কাজ করার আমার আরও ইচ্ছা আছে, পরে ভবিষ্যতেও ইচ্ছা আছে। তো এই গল্পটা আমার তো খুব পছন্দের গল্প ছিল, যেহেতু 4 পাতা 3 পাতা 4 পাতার গল্প ছিল, সেটাকে অ্যাডাপ্টেশন বলছি এই জন্য নিজের মতো করে অনেকটা সাজানো গেছে। তারপরে অনেক নতুন চরিত্র এখানে অ্যাড হয়েছে। 2 ঘন্টার ছবি তো ওইটুকু গল্পের উপর হয় না, কিছু ক্যারেক্টার যেগুলো ছিল সেগুলো একটু অন্যভাবে এসেছে, কিন্তু সব মিলিয়ে যেটা রেসপন্স পাচ্ছি সেটা ভালোই লাগছে। একদম অন্যভাবে আমরা কৃষ্ণকে এখানে দেখেছি। যখন ট্রেলারটাই যখন দেখছিলাম তখন ওর ওই যে ছোট ছোট যে ডায়লগগুলো ছিল না, তোমার সাথে যে স্ক্রিন শেয়ারটা আমি দেখলাম, সাংঘাতিক। তোমার এক্সপিরিয়েন্স একটু বলো। হ্যাঁ, প্রথমে বলি, দিদি যেটা বললো যে দিদির কাছে স্ক্রিপ্ট এসেছিলো, আমার কাছে আসেনি, আমি স্ক্রিপ্ট নিতে গেছিলাম। তো আমি নিতে তো না আমি
আমি এমনিতে আমি এর আগে যা যা কাজ করেছি আমার মেনলি কমেডি ঘরনা আর কি, কমেডির ক্যারেক্টার আমি বেশি করেছি এর আগে, ছবি বলো বা মেগা সিরিয়াল যেগুলো বা নন ফিকশন, আমি কমেডিটাই বেশি করেছি। হ্যাঁ, লাস্ট ছবি যেটা অনির্বাণদার ছিল নন্টে ফন্টে, সেখানে আমি কেলটুর চরিত্র করেছিলাম। তো এইটা আমি এতটাও ভাবিনি এরকম হবে, আমাকে ডেকেছে ঠিক আছে আমার অন্যরকম একটা ক্যারেক্টার থাকবে, কিন্তু এরকম করে ভাঙা হ্যানা তানা এই অনেক কিছু। এরপর একটা আমাকে সুবিধা হয়েছিল, যদি তুমি তো টেলার ফেলার দেখেইছো, চুলটা যখন আমি পুরো নাড়া করে দিলাম তখন আমি অনেকটা চরিত্রে ঢুকতে পেরেছিলাম আর কি, যে না এরপর এই ব্যাপারটা। তারপর আমার কাছে একটা বন্দুক ছিল ওই কাটার, যখন ওই বন্দুকটা আমার কাছে হাতে থাকতো আমি সত্যি ওই চরিত্রেই ঢুকে যেতাম। আর আরেকটা কথা ছোট্ট বলে রাখি, আমি এই প্রজেক্টের ইপি মানে এক্সিকিউটিভ প্রডিউসার, তার জন্য না সবসময় আমার মাথাটা খিটখিট হয়ে থাকতো, ঠিক আছে, এই চরিত্রটা করার জন্য আমাকে এটা খুব সাপোর্ট করেছে। হ্যাঁ, এরকম কোনো কাজ করতে গেলে গাড়ির তেল এটা লাগবে, এত ডিজেল এই হয়েছে, আর 4 জন খাইনি এখনো। ওর এই যে সেই জন্য না মাথাটা একটা গরম হয়ে থাকে সব সময়, তো ওই ক্যারেক্টারটা বুঝে এরকম একটা ব্যাপার আর কি। তো ওই বুঝে ব্যাপারটা ছিল আর কি। হ্যাঁ, তবে যেটা হয়েছে যে আমার মনে হয় যে অভিনয়টা করতে গিয়ে ইপির কাজটা অতটা ভালো করে করতে পারে না। না না, ওটা এটা প্রডিউসারের কানে যেন না যায়। হ্যাঁ উনি এটা ওনার কানে, এটা তোমরা কেটে দিও একটু। আচ্ছা ঠিক আছে। না আমার পরবর্তীকালেও তো আমাকে থাকতে হবে হাউসে, এটা কেটে দিও, খেয়ে পরে বাঁচতে হবে, খেয়ে পরে বাঁচতে হবে, তো এটা রেখো না তোমরা। আচ্ছা কিভাবে রিকোয়েস্ট করলে এটা রেখো না তোমরা, রাখবো না ঠিক আছে, রেখে ফেললে কিন্তু এটা আমার দোষ। আরে না, যেটাই বলে সঞ্চালক বা যে অ্যাঙ্কার রাখবো না, দেখি ওটাকে কেটে প্রোমো বানানো হয়, ওটা দিয়ে আলাদা করে একটা প্রোমো বানানো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেখো সেই গ্যারান্টি আমিও দিতে পারছি না। তবে মিথিলাদির কাছে আসি, তুমি নিজেই বললে যে এই জার্নিটা একদম ছোটবেলা থেকে, তারপর একজন মা, আর এইভাবে ভাঙাটা তোমাকেই তো পুরোটাই দেখা গেছে, মানে অন্য কাউকে দেখতে পাইনি। তো তোমার কাছে কেমন ছিল সে ভাঙা করাটা? আমি ছোটবেলাটা খুব এনজয় করেছি, কারণ সেই যে গ্রামের পথে ছুটে বেড়ানো, সর্ষে ক্ষেতের ভেতর দিয়ে আচার চুরি করে খাওয়া, সেই জিনিসগুলো হয়তো আমার নিজের ছোটবেলাতে হয়ে ওঠেনি। আমি তো গ্রামে বড় হইনি, শহরে বড় হয়েছি, কিন্তু সেই আনন্দটা আমার মনে হয় আমি পেয়েছি, একটা স্বাদ লাভ করতে পেরেছি, যে দুটো বেনি করে আর হাঁটু পর্যন্ত একটা শাড়ি পরে একটা বাচ্চা ছেলের সাথে ছুটে বেড়াচ্ছি, সেটা খুব মানে আমি খুব এনজয় করেছি। তবে পরের যেই অভাগী থেকে যে কাঙালির মা হয়ে ওঠা, মানে ওর বিয়ের পরের যেই, তারপরে ওর একটা ভীষণ কষ্টের একটা জার্নি, সেটা আমাকে, আমি একটু বলে নিই যে আমি তো একজন উন্নয়ন কর্মীও, তো আমি অনেক সুবিধাবঞ্চিত মানুষের সাথে কাজ করি, একদম গ্রামের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন দেশের। তো সেই জন্য তাদেরকে, এবং সেই ধরনের নারীরা যারা খুব দরিদ্র পরিবার থেকে আসা বা এরকম নিম্ন বর্ণের পরিবার থেকে আসা, এই ধরনের নারীদের সংস্পর্শে আসা মানে অভিজ্ঞতা আমার আছে। সেই জায়গাগুলোকে আমি মনে হয় কিছুটা কাজে লেগেছে আমার, অভাগী থেকে মানে অভাগী হয়ে উঠতে। কারণ এই প্রথম আমি একটা গ্রামীণ চরিত্রে অভিনয় করেছি, তারপরেও সেরকম একটা দরিদ্র পরিবার থেকে উঠে আসা একটা মেয়ের, তো খুবই চ্যালেঞ্জিং ছিল, কিন্তু পুরো জার্নিটাই আমি খুব এনজয় করেছি। আচ্ছা, আমরা একটা জিনিস সবাই জানি যে সমালোচনা তখনই হয় যখন সেই জিনিসটা আলোচনার মধ্যে থাকে। তো এক্ষেত্রেও বেশ কিছু সমালোচনা যেটা আমরা দেখেছি, আর এক্ষেত্রে একটা জিনিস কিন্তু যে কোনো কিছু থেকে যখন অ্যাডাপ্ট করা হয় তখন সেইটার মতো কতখানি গেল, কতটা সেইটা অনুকরণ করা হলো, সেটার উপরে খুব জোর দেওয়া হয়। পুরোপুরি অনুকরণ করা হলেও সেক্ষেত্রে ভুল ত্রুটি বার করা হয়, আর পুরোপুরি অনুকরণ না করলেও সেখানে তো জায়গা আছেই বলার। তো এখানে যে যে জিনিসের সমালোচনা চলছে সেটাকে নিয়ে কি বলবে? সমালোচনা চলছে নাকি? আমি তো সব আলোচনাই শুনলাম। না, সমালোচনা তো সমালোচনা রয়েছে। সমালোচনা মানে কি, মানে ভালো মন্দ বলছেন না, সমালোচনা বলেছে। হ্যাঁ, মানে সমালোচনা বি পজিটিভ। না, এবার ঘটনাটা হচ্ছে যে আমার যেটা মনে হয় যে প্রত্যেকটা শিল্প তো নিজের শিল্পীর নিজস্ব সৃষ্টি একটা, সে শরৎচন্দ্র কেন যে কোনো রাইটার সে তার মতো করে লিখেছে। আমি যখন এটাকে অ্যাডাপ্টেশন বলছি, আমার একটা স্বাধীনতা কিন্তু আমি আগেই নিয়ে নিচ্ছি যে এটা অ্যাডাপ্টেশন, মূল গল্পটার থেকে অ্যাডাপ্টেশন হতেই পারে না। তো একটা 2 পাতা 2.5 পাতা 3 পাতার গল্প নিয়ে 2 ঘন্টা সিনেমা তো হতে পারে না, সেটার জন্য তো আমার এখানে অনেক কিছু লাগবে। এবার আরেকটা বড় ব্যাপার হচ্ছে, অভাগী সর্ব সবাই পড়েছে পরীক্ষায় নম্বর পাওয়ার জন্য পড়েছে। অভাগীর হাজবেন্ডের নাম কি ছিল?
কোন গ্রামে ছিলেন, তার কটা ছেলে ছিল, এই সব। কিন্তু এটা যখন তুমি শরৎচন্দ্র যেটা লিখেছে সেটা যদি তুমি নিজের মনন থেকে পড়ো, তাহলে সেখানে কিন্তু যে বললাম শরৎচন্দ্র কিন্তু ছোট্ট কথায় অনেকগুলো কথা বলেছে। বাঘের অনেক বাঘিনী ছিল, বুঝিয়েছেন। ওটা নিয়ে তো পরীক্ষায় আসেনি বাঘের কটা বাঘিনী ছিল বা তার অর্থটা কি, সেটা তো আসেনি তখন। তো সেই জন্য সেই লাইনগুলো না লোকে ভুলে গেছে। একটা জায়গাতে কোনো একটা লিখলো, একটা রাইটার ধরো লিখলো যে সমাজটা পশু হয়ে গেছে। যখন সেটা অডিও ভিজুয়ালি আমাকে প্রেজেন্ট করতে হবে, তখন সেই সমাজের পাশবিকতাটা তো দেখাতে হবে। তখন যদি কেউ বলেন না এই পাশবিকতাটা তো উনি লেখেননি, সেটা কি করে হতে পারে? সেটা তো যে মানুষটা এইটাকে তার প্রেজেন্টেশন যেমনভাবে দিচ্ছে সেটার উপর ডিপেন্ড করছে, সে কোন চোখে দেখছে। হ্যাঁ, এটা খারাপ লাগছে না ভালো লাগছে, সেটা নিয়ে সমালোচনা হওয়া উচিত। একদম। আচ্ছা, সামনেই নববর্ষ আসছে, কৃষ্ণকে দিয়ে শুরু করব। নববর্ষে হালখাতার এক্সপিরিয়েন্স একটু বলো। মানে আমি কত ধার করেছি? আমি কি বললাম সেটা? হালখাতা কি শুধু ধার শোধ করে দিয়ে হয়? তাছাড়া আমি তো ছোট থেকে জানি হালখাতা মানে শোধ করতে হয়। পয়লা বৈশাখের দিন নতুন জামা কাপড় পরো, ওই দোকানে দোকানে যাও, ক্যালেন্ডার মিষ্টির প্যাকেট নিয়ে এসো, আর কত টাকা কি আছে, যদি 500 টাকা থাকে বাবা 250 টাকা দেয়, 250 টাকা জমা করো, 250 টাকা পরে দেবো। এইটাই তো আমি পয়লা বৈশাখ জানি, এর বাইরে কিছু আছে পয়লা বৈশাখ? আমি তো পয়লা বৈশাখ অন্য অনেক কিছু জানি। সবসময় বিরুদ্ধে আমার, কিন্তু আমি দেখি। হ্যাঁ হ্যাঁ, পয়লা বৈশাখ নিয়ে একটু শোনো, আমাদের হাতে সময় আছে। চল বলো দিদি, বলো। পয়লা বৈশাখটা আসলে আমি এখানে কিরম করে হয় সেটা বলতে পারবো না। বাংলাদেশে পয়লা বৈশাখটা আমাদের প্রথমত সরকারি ছুটি থাকে, কারণ আমরা এতই বড় করে বিশাল করে উদযাপন করি যে আমাদের ছুটি দিতেই হয়। সব ভোর 5টা থেকে প্রভাত ফেরি শুরু হয়। প্রভাত ফেরি মানে হচ্ছে বিভিন্ন ধরনের ম্যাসকট, এরকম ধরনের পাখা, যত বাংলা সংস্কৃতির জিনিসপত্র তাই নিয়ে আমাদের সেগুলো তৈরি হয়। তারও মানে পুরো আগের মাসটা জুড়ে চারুকলার আর্ট কলেজের ছেলেমেয়েরা সেগুলো তৈরি করে। সেগুলো নিয়ে সকালবেলা ভোরবেলা পয়লা বৈশাখের দিনে প্রভাত ফেরি বেরোয়। তারপর যে আমাদের বৈশাখের গান দিয়ে রমনা পার্ক বলে বিশাল, আমি ঢাকার কথাটাই বলছি, বা ঢাকার বাইরে সব জায়গায় সিমিলার চিত্র। ঢাকাতে রমনা পার্কে এসো হে বৈশাখ দিয়ে ভোর 5টা থেকে শুরু হয় আমাদের ছায়ানটের যে গানের দলরা আছে তারা শুরু করে। তারপর বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আর খাবারের জায়গা থেকে মাছ, ইলিশ মাছ ভাজা ভোরবেলা, পান্তা ভাত আর ইলিশ মাছ, এটা একদম স্টেপল পয়লা বৈশাখে। সবার বাড়িতেও তাই হয়, রাস্তাঘাটেও তাই হয়, রমনা পার্কেও তাই হয়, যে পান্তা ইলিশ। সেই পান্তা ইলিশ খাবার সবাই ওখানে বসে, যে যেখানে পারে বসে যায়, পান্তা ইলিশ খায় সকালবেলা। কিন্তু তারপর সাদা শাড়ি লাল পাড় পরা, এটাও খুব আইকনিক টু পয়লা বৈশাখ। সবাই শাড়ি পরে মাথায় ফুল গুজে সারাদিন গান শুনবে, পান্তা ভাত ইলিশ মাছ খাবে। এই তো এরকম করে পুরো দিনটাই একটা উৎসব হয়, অন্যরকম একটা হ্যাঁ। পরিবেশ। তো এই হচ্ছে আমাদের পয়লা বৈশাখ। আমাদের টাকা ধার করার পরে না না, আমাদেরও এরকমই হয়, আমাদের কম কিছু থাকে না। কি বলো, আমরা অনুষ্ঠান করি না? আর পয়লা বৈশাখ আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আলপনা হয়। প্রত্যেক বছর গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে যায়, সেটা এবছরও যাবে হোপফুলি। সেটা হচ্ছে বিশ্বের বৃহত্তম আলপনাটা হয় বাংলাদেশে। তবে না, এখানে না, ওর যেটা বললো যে এখানেটা তো দেখেনি, তো আমি তোমাদের চ্যানেলের মাধ্যমে আমি বলছি যে তোমরা সবাই রিকোয়েস্ট করো এবারে পয়লা বৈশাখটা যেন তুমি আমার দেখো এখানটা, তাহলে আমার শুটিংটা হয়ে যায়। আর না না, হ্যাঁ, আর আরেকটা বলছি, না না মিছিলাদি, তুমি এই ছবিটা করার পর তোমাকে এর আগেও কলকাতার মানুষ খুব ভালোবাসতো, ও অভাগীর পরও কলকাতার মানুষ খুব ভালোবাসতো। এরপর তুমি বলো কলকাতার পয়লা বৈশাখ ভালো হয় না? তুমি তোমার মতন করে বলো। কলকাতার পয়লা বৈশাখটা খুব ভালো হয় কলকাতার। আমি এখানে একটা এই ছবির প্রমোশনে একটা পার্বণীতে গেছিলাম, সেখানে মেলা হচ্ছে খুব সুন্দর। তবে হ্যাঁ, সেটা মানে ছোট ছোট পরিসরে হয় আর কি, যেটা ঢাকায় পুরো শহর জুড়ে হয়। তুমি যেখানেই যাবে। এবার এখন আমরা বিরাট বড় পরিসরে করব, আমার শুটিংটা হয়ে যায়। ঠিক আছে, আমরা ও ভাগে নিয়ে কথা বলি, পয়লা বৈশাখ হয়ে গেছে। আচ্ছা, এইভাবেই কি পুরো শুটিংটা হয়েছে? হ্যাঁ, তাই তো হবে, কি হবে? হ্যাঁ, দেখো না, আমি তোমার দিকে ফিরে বসে আছি। কারণ আমার কৃষ্ণকে বেশিক্ষণ দেখতেই ভালো লাগে না। ওকে, আমি তোমার দিকে ফিরে বসে আছি। এই এত মজা করে যখন শুটিং হয়েছে আর খুব ভালো রেসপন্স আসছে, দর্শকদেরকে তোমরা সবাই কি বলবে সবশেষে?
সব সব শেষে যেহেতু আমি বলে দিই, সব শেষে না মানে সব শেষে না আর নেই, সব সব শেষে আমি বলবো যে ও অভাগী ছবিটি আমরা খুব কষ্ট করে করেছি। আমাদের মানে কি বলবো, এফার্ট 100% এফার্ট দিয়ে আমরা ছবিটি করেছি। আপনি ছবিটি দেখলে বুঝতে পারবেন যে সবাই কত ভালো অভিনয় করেছে। এটা মানে আমাদের খুব ভালো একটা টিম এফার্ট ছিল। আর সবচেয়ে বড় কথা যে অভাগীর স্বর্গের একটি অ্যাডাপ্টেশন এই বাংলায় প্রথম, সেই কারণেও ছবিটি আপনাদের দেখা উচিত। দেখুন যে আমরা কতটুকু আসলে সার্থকভাবে অ্যাডাপ্ট করতে পেরেছে আমাদের অনির্বাণ, আর আমরা কতটুকু আমাদের অভিনয় দিয়ে বাকি সব কিছু দিয়ে এফর্টটা দিতে পেরেছি। তাহলে আমাদের সকলের সার্থকতা। আপনারা প্লিজ হলে আসুন, ও অভাগী দেখুন, আমাদেরকে জানান আপনাদের কেমন লাগলো। আর বাকিটা সবটা একসঙ্গে বললো, আর কাউকে বলতে দেবেন না, আমি একটা কথা বলতে চাই দর্শকদেরকে, বিশেষ করে মিথিলাদির ফ্যানদেরকেও বলতে চাই যে না না, এটা একদম সিরিয়াস নোট। বলতে চাই একটা কথাই যে একটা ভালো খাবার, মানে ভাত খেয়েছেন, মাটন খেয়েছেন, তো মাটন ভাত পুরো সাজানো খাবারটা হলো মিথিলাদি, কিন্তু সবের শেষে একটা টুথপিক দরকার হয়, মানে ওটা আরাম দেয়। ওই টুথপিকটা আমি দিদিকে যারা যারা ভালোবেসেছেন, আমাকেও ভালোবাসুন। অভাগীও ভালো করেছে, কেসটাও চরিত্রটাও চেষ্টা করেছে। আপনারা প্লিজ হলে আসুন, সিনেমাটাকে এনজয় করুন, আমাদেরকে ভালোবাসা দিন। ডিরেক্টর বলবে কিছু? সবাই এত কিছু মানে মাংস থেকে টুথপিক সব বলে দিল, আর বলবো কি? মানে দেখুন দেখুন প্লিজ দেখুন ছবিটা। সত্যি আমরা যারা যারা কাজ করি ছবিটা, সবাই যদি দর্শকদের যে প্রতিক্রিয়া, এটার জন্যই আমরা কাজ করি। এত পরিশ্রম সমস্ত কিছু তখনই সার্থক যখন আপনারা হল থেকে বেরিয়ে আসেন, বেরিয়ে এসে যে রিয়াকশনটা দেন, সেটা ভালো লাগলে ভালো বলুন, খারাপ লাগলে খারাপ বলুন, কিন্তু দেখে বলুন, না দেখে বলবেন না প্লিজ। যেরকম আমি ওকে বলছি পয়লা বৈশাখটা এবার দেখে বলো কেমন লাগে। থ্যাংক ইউ। আর আর কি কিছু বলবে? আর কি বলবো, আসলে এই যে সাহিত্য থেকে কাজটা, এটা আগেও হয়েছে, এখনো হচ্ছে, তবে আরো বেশি বেশি হোক। আমরা শুধু সাহিত্য থেকে কাজ বলতে গুটি কত সাহিত্যের বা ওরকম গল্প থেকে আমরা দেখি বারবার একই ধরনের জিনিস হয়ে যাচ্ছে। তবে এই প্রথম একটা অন্য ধরনের কাজ হচ্ছে। আমরা যতই এখানে বসে হাহা হিহি করি, আমরা কাজটা খুব সিরিয়াসলি করেছি, এবং এটা একটা সিরিয়াস ঘরানারই কাজ। তো এটাই বলবো যে সিরিয়াস মানে কি, যে কোনো কাজই ধরো, আমার যে সমস্ত কাজই যেটা থাকে, আমার মনে হয় কোনো একটা মেসেজ যদি তুমি দিতে চাও, সেটা খুব গম্ভীরভাবে তুমি বললে লোকে দেখবে না, শুনবে না। সেটাই যদি খুব সহজ করে বলা হয়, তাহলে আমার মনে হয় সেটা অনেক বেশি মানুষকে টাচ করতে পারে। তো এখানে সেরকমই করা, মানে অভাগী স্বর্গে সত্যি কিছু খুব সুন্দর সামাজিক মেসেজ উঠে এসছে। সেটা এখনই আমরা বলতে পারছি না যে কি এসছে, সেটা ছবি দেখলেই লোকে বুঝতে পারবে। যে ছবি শেষ পর্যন্ত দেখলে অনেকের মনে নাড়া দেবে এবং গল্পটা রয়ে যাবে একদম। এবং শরৎচন্দ্রের অভাগীতে অভাগী হেরে গেছিল, আমাদের এখানে অভাগী কিন্তু হারেনি, হারতে দিনই অভাগীকে। সেটা দেখুন, দেখলে বুঝতে পারবেন কেন অভাগী হারেনি। তা শুরুতেই জিজ্ঞাসা করব যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি, মানে ওনার গল্প অবলম্বনে যে কোনো ছবি কিন্তু যথেষ্ট পরিমাণে কঠিন। কারণ এইটাই যখন আমরা গল্প পড়তে চাই, আমরা তখনই ভাবি যে শরৎচন্দ্রের গল্প পড়বো, তো সেখান থেকে ছবি, আর তারপর সেটার এরকম রেসপন্স। তো যখন প্রথমে এই ছবির কথা এলো, তখন কি ভেবেছিলেন? যদি আমরা দেখি বাংলা সাহিত্য নিয়ে 30 কোটি বাঙালি, বাঙালি রক্তে সাহিত্য এবং সংস্কৃতি, ঠিক আছে, বিভিন্ন কারণে একটু বিচ্যুতি ঘটেছে এখন, যেন সাসপেন্স থ্রিলার্স। কিন্তু যখন বঙ্কিমচন্দ্র এবং রবীন্দ্রনাথ মধ্য গগনে, সেই সময় একজন সাহিত্যিক একদম যারা সমাজে নিপীড়িত, শোষিত, বঞ্চিত তাদের কথা বলতেন, সেটা হচ্ছে অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এবং যদি রিসার্চ করে দেখা যায় যে কোন সাহিত্যিকের গল্প নিয়ে সবচেয়ে বেশি ছবি হয়েছে বিভিন্ন ভাষায়, দ্যাট ইজ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সেটা কিন্তু রবীন্দ্রনাথ নয়, বঙ্কিমচন্দ্র নয়। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা বিখ্যাত একটা ছোট গল্প অভাগী স্বর্গ, যেটা টেক্সট বুকে ছিল, ঠিক আছে, এবং 30 কোটি বাঙালি সবাই জানে। কিন্তু কোনো কারণে এই গল্পটাকে আনটাচ থেকেছে প্রডিউসারদের তরফ থেকে এবং ডিরেক্টরের তরফ থেকে। এবং আমি খুব গর্বিত এই ছবিটাকে বিগ ফ্রেমে এনে সারা পৃথিবীকে দেখাতে পারছি যে হোয়াট ইজ অভাগী স্বর্গ। আচ্ছা,
এইটা নিয়ে আরেকটু কথা বলি, যেটা আমরা এর আগেও দেখেছি যে এই ছবির প্রমোশনে বেশ কিছু সুন্দর জিনিস উঠে এসেছে, যেমন রিসেন্টলি ওয়ার্ল্ড হেলথ ডেতেও একটা খুব সুন্দরভাবে প্রমোশন করা হয়েছে, সেটা যদি দর্শকদের একটু বলতে পারেন। তো ওয়ার্ল্ড হেলথের WHO যে মেন থিমটা যে হেলথ ফর অল, মানে সবার জন্য সুস্বাস্থ্য, এবং এখানে এবারে এই ইয়ারের স্লোগান ছিল মানে মাই হেলথ মাই রাইট। কিন্তু কথা হচ্ছে যে তার মানে হচ্ছে যে সোজা কথা বলতে গেলে যে প্রত্যেকের একটা সুস্বাস্থ্য পাওয়ার একটা অধিকার আছে, এটি জন্মগত বার্থ রাইট। কিন্তু এই অভাগীর স্বর্গ গল্পটা রচনা হয়েছিল 1925 সালে। আর যদি যারা জানেন গল্পটা দেখে থাকবেন যে গল্পটাতে অভাগী কিন্তু বিনা চিকিৎসায় মারা গিয়েছিল, মানে অর্থভাবে মারা গিয়েছিল। কিন্তু এখন সে 1925 না 100 বছর পরে, তো এখনও এটা কি প্রাসঙ্গিক নয় যে যার কাছে অর্থ আছে তার কাছে স্বাস্থ্য আছে, মানে মানি ইজ ইকুয়াল টু হেলথ, তাই না? আমরা কিন্তু যতই বলি না কেন খুব আড়ম্বরে আমরা মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের স্লোগান পালন করছি, বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করছি, কিন্তু এখনও কিন্তু এই অবস্থাতে মানে আমরা ওই 2024-এও কিন্তু এখনও স্বাস্থ্য কিন্তু পয়সার মূল্যে বিক্রি হয়। তাহলে আমাদের এই ছবিটাতে আমরা 7 তারিখ কালকে স্পেশাল স্ক্রিনিং করলাম, যে তার ক্যাশটাইনই ছিল নো মোর অভাগী। মানে আমরা বলতে চাইছি যে আমরা এত বছর পেরিয়ে গেলাম, এখনও কিন্তু সেই সুস্বাস্থ্যটাকে কিন্তু একদম গ্রাসরুট লেভেলে পৌঁছে দিতে পারছি না। সেখানেও কিন্তু অভাগীরা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, কেননা এখন স্বাস্থ্য পয়সা দিয়ে বিক্রি হয়। এই ছবি নিয়ে দর্শকদেরও ভীষণ উৎসাহ রয়েছে, তার কারণ আমরা বেশ কিছু আলোচনা সমালোচনা সবটা মিলিয়েই বলছি যে ছবি নিয়ে কাটাছেঁড়া তো অবশ্যই হবে যখন সে ছবি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে। তো আমরা জানি যে অভাগী সত্যিই কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে, তার কারণ এরকম একটা গল্প, এরকম একটা প্লট যা সমাজচিত্রকে অন্যভাবে পোট্রে করেছে, আর সেইটা নিয়ে কথা হবে না এটা ভাবাটাই ভীষণ ভুল। তো দর্শকদেরকে সবশেষে কি বলবেন? দেখুন, আমার এখানে স্বামী বিবেকানন্দের খুব বিখ্যাত কথা মনে পড়ে যাচ্ছে, যে মানে যখন সমালোচনা হচ্ছে আপনাকে নিয়ে, জানবেন ইউ আর ইন রাইট ট্র্যাক, তোমার পথটা কিন্তু সঠিক আছে। তুমি যদি তোমার কাজকর্ম নিয়ে সমালোচনা না হয়, তুমি কিন্তু ঠিক পথে নেই। তো সমালোচনা থাকবে, কারণ গঠনমূলক কাজ যারা কাজ করে তারা সমালোচিত হয়, ইট ইজ ট্রু ফ্যাক্ট। তো আমরা চাইছি যে এই ছবিটা যেটা বলছিলাম যে এর একটা সামাজিক অবদান আছে। আমি বাই প্রফেশন চাইল্ড স্পেশালিস্ট, পেডিয়াট্রিশিয়ান। আমার গ্রাম বাংলায় একটা বাচ্চাদের হসপিটাল আছে, সেটা প্রথম গ্রাম বাংলার হসপিটাল। সেই হসপিটাল বাচ্চাদের হসপিটাল, ঠিক আছে? তো তার 20% বেড ফ্রি ফর দ্য পোর চিলড্রেন, এবং আমি প্রতি বছর একটা করে গ্রাম অ্যাডাপ্ট করছি। এখন আমার 8খানা গ্রামের 250খানা ফ্যামিলিকে আমি বিনা পয়সায় দেখি। সমস্ত স্ট্রিট এবং অরফান চিলড্রেনকে আমি বিনা পয়সায় চিকিৎসা করি। এবং এই ছবির লভ্যাংশ থেকে আমি আমার স্বর্গীয় বাবাকে উৎসর্গ করেছি, এবং লভ্যাংশের একটা অংশ থেকে, কেন 8টা গ্রাম নয়, কেন 80টা গ্রাম নয়, কেন, যাতে করে আমার এই সামাজিক পরিষেবাটাকে আমি ব্যপ্ত করতে পারি। এবং কলকাতার এই মুহূর্তে 3টে বাচ্চাদের হসপিটাল, একটা হচ্ছে বিধানদা শিশু হসপিটাল, একটা শিশু মঙ্গল, একটা ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ, মানে যেটা পাকশাকাশে, ওই হসপিটালের মানে ট্রাস্টি, মানে ইট ইজ নট এ গভর্নমেন্ট হসপিটাল। তো আমার ওখান থেকে ডাক্তার হওয়া, মানে মা আমাকে জন্ম দিয়েছে, আর ডাক্তার পরিষেবা তৈরি হয়েছে কিন্তু ICH থেকে, ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ থেকে। তো ওই হসপিটালে একটা ওয়ার্ড বানিয়ে দেওয়া হবে, যেখানে কোনো শিশু অভাগীর মতো বিনা চিকিৎসায় মারা না যায়। আমরা এত সুন্দর মজার আড্ডা দিলাম, এইটা মিথিলাদির কথা রেস্টে নিয়ে বলি যে হয়তো আড্ডাটা ভীষণ মজার হলো কারণ এখন শুটিংটা চলছে না, তাই সেই অর্থে অভাগীর শুটিংটা চলছে না। যেহেতু এই রকম সিনেমা যেটা বারবারই সবাই বলছেন এবং আপনারাও বুঝতে পারছেন যে সত্যিই মনে দাগ কাটবে, সেই সিনেমা আপনারা নিজেরা দেখুন, তারপরে আমাদেরকে রিভিউতে বলুন যে আপনাদের কেমন লেগেছে। তবে কিন্তু সব থেকে বেশি সার্থকতা আমরা প্রত্যেকেই লাভ করব, এটা কিন্তু সত্যি কথা। আর আপনারাও সিনেমাটা দেখে খুব স্বাভাবিকভাবে সার্থকতা লাভ করবেন, কারণ এরকম ছবি কিন্তু বাংলায় খুব একটা দেখা যায় না। আজকের এই মজার ভিডিওটি আপনাদের কেমন লাগলো, কতটা ও অভাগী দেখার জন্য আপনারা এক্সাইটেড হলেন, আর যারা দেখে ফেলেছেন ইতিমধ্যে তারাও জানিয়ে ফেলুন আপনাদের কেমন লেগেছে। এরকম আরও অনেক আপডেটসের জন্য অবশ্যই নজর রাখুন জিও বাংলার পর্দায়। নমস্কার। নমস্কার।